শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা। তো সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো সে একটা বাড়িতে গেছিলো যখন তখন তার সাথে ঘটনা ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম রিতম, আমার বাড়ি কলকাতাতেই, ঠিক আছে। এবার আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এবার এই যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় ওই 1-1.5 বছর আগের ঘটনা আর কি। তো একটা বাড়িতে গেছিলাম। বাড়িটা হচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে বেশ খানিকটা ভেতর দিকে, মানে প্রায় অটোতে বা টোটোতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে আর কি, একটু ভেতরের দিকে বলা যেতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হয়েছে যে আমি যেহেতু প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তো আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেক এরকম ভিডিওস রয়েছে যেখানে আমি যেসব বাড়িতে আমি গেছিলাম। হ্যাঁ, তো সেখানকার ভিডিওসগুলো আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে ছাড়ি আর কি ভিডিও। তো সেখান থেকেই দেখে একটা ছেলে, ওর নাম ছিল হচ্ছে অমিত, ঠিক আছে। তো ও আমাকে মেসেজ করে যে তুমি কি প্যারানর্মাল ইনভেস্টিগেটর? আমি বললাম হ্যাঁ। তখন তারপরে জিজ্ঞেস করে যে তোমার কি কোনো টিম আছে? আমি বললাম না, আমি একাই যাই, এটা আমার প্রফেশন না, আমি প্যাশনের সাথে কাজ করি, মানে হবি যেটাকে বলা যেতে পারে সেরকম আর কি, মানে এটা আমার প্রফেশন নয়। তখন বলো আচ্ছা ঠিক আছে। তো তারপর সে বলে যে তোমাকে একটু কল করতে পারি কি, তোমার নাম্বারটা পেলে ভালো হয়। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, দিলাম নাম্বার। সে আমায় কল করলো, ঠিক আছে। এবার কল করে প্রথমেই সে জিজ্ঞেস করলো যে তুমি কি ফ্রি আছো কয়েকদিনের মধ্যে? আমি জিজ্ঞেস করলাম কেন? তখন সে বলে যে তার চেনা জানা একজন আছে, তাদের পাড়ায় একটা বাড়ি রয়েছে, সে বাড়িটায় নাকি এরকম একটু ভূতের উপদ্রব দেখা দিচ্ছে, মানে বাড়ির লোকেরা নাকি থাকতে পারে না। 3জন ফ্যামিলিতে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ এবং মেয়ে, 3জন নাকি বাড়িতে থাকতেই পারে না, এত উপদ্রব আর কি। 1 মাস ধরে এসব হচ্ছে তাদের সাথে, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমিও কি ইনভেস্টিগেটর? হ্যাঁ, তখন সে বললো যে হ্যাঁ, আমিও প্যারানর্মাল ইনভেস্টিগেটর, কিন্তু আমার একটা টিম রয়েছে। ওরা 5 জনের একটা টিম রয়েছে যেখানে 5 জন রয়েছে। এবং তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে তোমরা কেন যাচ্ছ না? তখন সে বলছে ওদের যে টিম সেটা বিভিন্ন জায়গায়, মানে সবাই এক জায়গায় নেই আর কি, সবাই নিজের নিজের কাজে একটু বাইরে রয়েছে, ঠিক আছে। তো সেজন্য তারা যেতে পারছে না। সেজন্য সে আমাকে পাঠাচ্ছে প্রথম জায়গা, মানে বাড়ির জন্য, যে পুরো বিষয়টা আগে দেখে আসবে, শুনে আসবে, তারপর সেকেন্ডবারে তারা সবাই একসাথে যাবে, ঠিক আছে। তো আমি প্রথমে একটু মানে দ্বিধাবোধ করলেও যে একা একা বাড়ি দিচ্ছে, কোথায় কী হবে না হবে। তখন সে বলল যে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমাদের ফেসবুকের আইডি বা ইনস্টাগ্রামে তুমি দেখে নিতে পারো আমাদের ভিডিওস বা আমরা কোথায় যাই না যাই, ঠিক আছে। তারপর তোমার যদি সুবিধা মনে হয় তাহলেই তুমি যেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি কি করলাম যে না, ছেলেটা আমাকে বলেছিল যে আমি তোমার নাম্বারটি কি ওনাকে দিয়ে দিতে পারি, মানে যাদের প্রবলেম হচ্ছে বাড়িতে, তাহলে তারাই তোমাকে কল করে নেবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। তারপর দেখলাম যে পরের দিনকে, যেদিনকে ওই ছেলেটার সাথে কথা হয়েছে অমিতের সাথে, তার পরের দিনকে আমি অফিস থেকে ফিরেছি 9:30 সময় দেখলাম যে একটা আননোন নাম্বার দিয়ে কল আসছে। কলারে দেখাচ্ছে তাপস রায়, ঠিক আছে। আমি ফোনটা পিক করলাম। তখন শুনলাম যে একটা ভদ্রলোক বলছে যে আমি এই অমিতের থেকে নাম্বারটা পেয়েছি আপনার। হ্যাঁ, উনি বলেছিলেন যে আপনি নাকি আসবেন আমাদের বাড়িতে, একটু দেখবেন সব কিছু। হ্যাঁ, তো কবে আসবেন আমাকে একটু বলতে পারবেন? তখন আমি বললাম যে দেখুন, এই সপ্তাহে তো সম্ভব নয়। আজকে সেই দিনটা যেদিনকে কল করেছে সেদিনটা ছিল বৃহস্পতিবার। তো বলছে এই সপ্তাহে তো সম্ভব নয়, এরকম হুটপাট তো অফিস থেকে ছড়িয়ে পাওয়া যা সম্ভব নয়, তো আমি পরের সপ্তাহে যাব, ঠিক আছে। তখন ওই লোকটা বলল যে পরের সপ্তাহে একটু বেশি লেট হয়ে যাবে। হ্যাঁ, আমরা থাকতেই পারছি না এরকম অবস্থা, মানে আমাদের সন্ধ্যেবেলা থেকে আমাদের বাড়িতে একবারে হুলস্থুল পড়ে যাচ্ছে, আমরা কোনোভাবেই থাকতে পারছি না। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি যদি একটু বলেন বিষয়টা সংক্ষেপে যে কী হচ্ছে না হচ্ছে, তাহলে একটু সুবিধা হয়। তখন সে লোকটা বলছে যে না, ফোনে তো এরকম বলা যায় না সব কিছু। হ্যাঁ, তুমি আসো না, আসলেই তোমাকে সব বলবো, আমি সামনাসামনি সব বলবো। তখন আমি বললাম ঠিক আছে, আমি তাহলে পরের সপ্তাহে যাচ্ছি। হ্যাঁ, তখন তারপর ফোন রেখে দেয়, ঠিক আছে।
তো পরের দিনকে আবার ফোন আসে, ওই তখন প্রায় রাত ওই 10:30-11টা বাজে। হ্যাঁ, ফোন আসে আবার সেম ওই নাম্বার দিয়েই। ঠিক আছে, আমি তুললাম। হ্যাঁ, তোলার পরে দেখলাম একটা মেয়ে মানুষের কণ্ঠ। হ্যাঁ, বলছে যে আমি তাপস রায়ের মেয়ে বলছি। বললাম হ্যাঁ বলো। তখন সে বলছে যে আজকে বাড়িতে অনেক বড় কিছু হয়ে গেছে, আমার বাবার প্রাণটাও যেতে পারতো। হ্যাঁ, আমি বললাম কেন, কী হয়েছে? তখন সে বলছে, মানে মেয়েটা বলছে যে ও বাবা নাকি সিঁড়ি দিয়ে নামছিল, সেই সময় নাকি পেছন দিক দিয়ে ধাক্কা মেরে দিয়েছে, তো বাবা মুখ থুবড়ে পড়ে গেছে আর কি নিচের দিকে, এবং ও বাবার নাক আর ঠোঁট ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে গল গল করে। তো যদি তাড়াতাড়ি আসতে পারেন তো খুব সুবিধা হয় এই সপ্তাহের মধ্যেই। হ্যাঁ, তখন আমি বললাম যে আমি তো তোমার বাবাকে বলে দিয়েছি যে আমি পরের সপ্তাহে যাব, আমি অফিস থেকে এরকম হুটপাট ছুটি নিতে পারি না। তো তখন দেখলাম ওর ফোনটা ওর মা নিয়ে নিল আর কি, মানে ওই যে তাপস রায়ের যে বউ, ওয়াইফ, সে নিয়ে নিল এবং সে ফোনটা নিয়ে কান্নাকাটি করছে। বলছে বাবা তুমি একটু আসো না, কালকেই আসো না, এরকম খুব বিপদের মধ্যে পড়েছি। হ্যাঁ, আমরা থাকতেই পারছি না বাড়িতে, কোনো রকমভাবে রয়েছি আর কি, একটু আসো তুমি দেখো। হ্যাঁ, এইসব অনেক কিছু কান্নাকাটি করছে। তো আমি বললাম যে কান্নাকাটি করবেন না, ঠিক আছে আমি দেখছি কী করা যায়। হ্যাঁ, তখন তারপর আমি অ্যাড্রেসটা নিলাম ওদের থেকে। তো ওই যে মেয়েটা বললো আপনি বাঘাযতীন নেমে ফোন করবেন, আমি আপনাকে গাইড করে দেবো যে কেমন করে আসতে হবে না হয়, ঠিক আছে। তো আমি করলাম। পরের দিনকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোলাম। বেরোনোর পরে আমি গেলাম বাঘাযতীন অবধি, গিয়ে ফোন করলাম। তো মেয়েটাই আমাকে গাইড ফাইড করে দিল। তো আমি যখন যাচ্ছি ওদের বাড়িতে, মানে ওদের পাড়ায় যখন ঢুকে গেছি, দেখলাম পাড়াটা একেবারে নিঃশব্দ, মানে কোনো লোকজন নেই সেরকম, দোকানপাট কিছু নেই, ঘর বাড়ি রয়েছে কিন্তু ফাঁকা ফাঁকা। একটা বাড়ি পাশে প্রায় অনেকটাই গ্যাপ আর কি একটা, তারপরে সেরকম কোনো লোকজন নেই, দোকানপাট কিছুই নেই আর কি। আর ল্যাম্পপোস্টও খুব অনেকটাই দূরে দূরে আর কি, প্রায় 10-20 হাত দূরে দূরে এক একটা ল্যাম্পপোস্ট, মানে খুবই নির্জন এলাকা। এবার ওদের যে বাড়িটা ছিল, ওদের বাড়ির একদিকে ছিল একটা পুকুর আর একদিকে ছিল একটা জমিটা অন্য একজনের রয়েছে, কিন্তু জমিটাকে সেরকমভাবে দেখাশোনা করা হয় না বলে গাছগাছালিতে ভরে গেছে আর কি। তো আমি গেট দিয়ে ঢুকলাম, গেট দিয়ে ঢুকে মানে একটা সরু গলি আর কি, সরু গলি দিয়ে ঢুকতেই বাঁ হাতে গেট পড়বে, মানে বাইরে ঢোকার গেট পড়বে। তো গেট দিয়ে ঢুকেই নিচে বাঁদিকে, গেটের বাঁদিকেই একবারে একটা সরু মতো বারান্দা, ওপর দিকে ডান দিকে হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি, এবং সিঁড়ির নিচে হচ্ছে ওই পাম্প বসানো রয়েছে আর কি, এবং দরজার মুখোমুখি একেবারে দরজা, মানে নিচের যে ঘর সেই ঘরের দরজা, ঠিক আছে। এবার ওই ঘর থেকে ভেতরের ঘর যাওয়া যায়। এবার বাড়িটার পেছন দিকে হচ্ছে ওই একটা চাতাল মতো আছে, ওখানে টিউবকল আছে আর কি। তো এই হচ্ছে বাড়ির বর্ণনা। আর বাড়িটা হচ্ছে 3তলা বাড়ি, ঠিক আছে। নিচতলায় রয়েছে দুটো ঘর মতো রয়েছে, আর ওপরতলায় ওরা থাকে। তো ওরা আমাকে ওপরে নিয়ে গেল, আমি ওপরে গিয়ে বসলাম। হ্যাঁ, বসার পরে দেখলাম যে লোকটা রয়েছে, যে প্রথম ফোন করেছিল তাপস রায়, হ্যাঁ, দেখলাম তার অবস্থা খুবই কাহিল আর কি, নাক মুখ ফেটে গেছে, ব্যান্ডেজ করা, কথা বলছে কিন্তু কথায় কোনো বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। তো আমি বসলাম, আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ বলুন কী হয়েছে, আমাকে সব কিছু ডিটেলসে বলবেন একদম প্রথম থেকে। এবার আমি তারপর কী করলাম, যে আমার কাছে যে অডিও রেকর্ডারটা রয়েছে সেটা আমি চালিয়ে টেবিলের ওপর রাখলাম এবং বললাম যে এবার বলুন। কারণ ওই যে অমিত বলে ছেলেটা, ও আমাকে বলে দিয়েছিল যে তোমার কাছে যদি কোনো অডিও রেকর্ডার থাকে বা মোবাইলে, তুমি অডিও রেকর্ড করে যা ঘটনা ওরা বলবে সম্পূর্ণটা রেকর্ড করে নিয়ে এসো। কারণ হতে পারে ওরা তোমাকে বলে দিল, তুমি এলে, তারপর কিছু জিনিস হয়তো তুমি ভুলেও গেলে, তো সেটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো সেজন্য তুমি পুরোটা রেকর্ড করে এনো, যাতে আমরা পুরোটা শুনতে পারি। তা আমি এই রেকর্ডারটা চালিয়ে ওরা সব কিছু বলতে লাগলো। ওরা প্রথমে বলছে যে ওদের যে বাড়ি, ওদের নিচের তলায় দুজন ভাড়াটে থাকতো, স্বামী স্ত্রী আর কি। এবার যে ছেলেটা ছিল, ওর দিক দিয়ে বাড়ির কেউ নেই আর কি, বাবা মা কেউ নেই। মেয়ের বাড়ির দিক দিয়ে ওর বাবা মা সবাই রয়েছে, কিন্তু যেহেতু ছেলেটার ইনকাম অতটা বেশি নয়, সেজন্য ছেলেটাকে অত ওরা মেনে নেয়নি। হ্যাঁ, তো এরা এখন ভাড়া বাড়িতে, ওর জন্য ভাড়া বাড়িতে রয়েছে আর কি, ঠিক আছে। এবার দুজনের কারোরই ব্যবহার খুব একটা ভালো ছিল না, দুজনে একটু গান প্রিয় মানুষ ছিল। এবার ওদের বাড়িতে হোম থিয়েটার রয়েছে, কিন্তু যখন তখন গা করে গান চালিয়ে দিত আর কি, ঠিক আছে। মানে কোনো সময় জ্ঞান নেই, যখন তখন গান চালিয়ে দিত। পাড়ার অনেক সব লোকজন
অনেকবার বারণ করেছে যে এসব করতে না, যখন তখন কান চালিয়ে দিয়ে এরকম করতে না। ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। এবার আমার মেয়ের যখন এক্সাম ছিল তখন ওরা এরকম গান চালিয়ে দিত, তো আমি বলতাম যে এরকম গান না চালাতে, মেয়ের পড়ছে পরীক্ষা, তো ওরা কিছুক্ষণের জন্য বন্ধ করতো, আবার চালিয়ে দিত আর কি, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর কি হয়, তো একদিনকে যে ছেলেটা ছিল ও নাকি একটা লোন নিয়েছিল, ঠিক আছে। এবার ওই লোনটা যে নিয়েছিল, প্রথম যে কিস্তিটা হয় আর কি, সেটা ওরা কিন্তু দিয়ে দিয়েছিল। দেওয়ার পরেও যেদিনকে দিয়েছিল সেদিনকেই ওই মেয়েটার ফোনে, মানে মেয়েটার নামে যেহেতু নিয়েছিল আর কি, তো মেয়েটার ফোনে ওই ফোন আসে, ঠিক আছে, কোনো একটা অ্যাপ দিয়ে লোনটা নিয়েছিল আর কি। তো মেয়েটার ফোনে ফোন আসে। এবার ফোন যখন আসে, সে প্রথমবারে তো তারা ধরে না, বেশ কয়েকবার ফোন এসছে, ওরা কেউ ধরেনি আর কি, অ্যাননোন নাম্বার দেখে কেউ ধরেনি। এবার যখন দেখছে বারবার ফোন আসছে, তখন যে ছেলেটা ছিল সে ধরে ফোনটা। ধরার পর তারা বলছে ছেলেটাকে যে আপনি লোনের টাকাটা দেননি, দিয়ে দিন, তাড়াতাড়ি দিয়ে দিন। তখন যে ছেলেটা বলছে আপনি কি ভুলভাল বলছেন, আপনি কে বলছেন, আমি লোনের টাকা প্রথম ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি, আমার কাছে বিল রয়েছে, সব কিছু রয়েছে, আমি রিসিপ্টটা রয়েছে, দেখাতে পারবো আমি, তাহলে কিসের দিইনি টাকা। তখন ওই যে ওই পারে যে ছিল, ফোনের ওই পারে, সে বলছে না আপনি দেননি, আপনি কিন্তু তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন, হ্যাঁ আপনাকে আরেকবার দিতে হবে, আপনারটা ক্যান্সেল হয়ে গেছে। তখন ছেলেটা বলছে ক্যান্সেল হয়ে গেছে মানে আমার কাছ থেকে টাকা কেটে নিয়েছে, আপনি বলছেন ক্যান্সেল হয়ে গেছে, এসব হয় নাকি, আমি কোনো টাকা দিতে পারবো না, আমি যা দেওয়ার আমি দেওয়া হয়ে গেছে। এইবার তখন এই বলে ফোনটা কেটে দেয়। তারপর আবার কিছু মানে কয়েকবার ধরে ফোন করতে থাকে, তখন ছেলেরা আবার ধরে। তখন লোক ওই পার থেকে, ফোনের ওপার থেকে বলে আপনারা যদি টাকাটা না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন ছেলেরা গালিগালাজ করতে শুরু করে যে এই কী বলছেন, কী খারাপ হবে, আমি টাকা দিয়ে দিয়েছি বলছে, আমাদের রিসিপ্ট হয়েছে, তারপরে বলছেন ক্যান্সেল হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, যদি ক্যান্সেল হতো তাহলে কি রিসিপ্ট পেতাম আমি, এইসব বলছে আর কি। তো তারপরে ছেলেরা অনেক জোর জার করছে আর কি, ওই পারের ছেলেটা, যে না আপনাকে দিতেই হবে, হ্যাঁ। তারপর ওই ছেলেটা ফোনটাকে রেখে দেয়। তারপরে আবার কিছু পরের দিনকে ফোন আসে। হ্যাঁ, এবার ফোন আসার আগে ওই যে মেয়েটার হোয়াটসঅ্যাপ রয়েছে, ওই হোয়াটসঅ্যাপে কয়েকটা অশ্লীল ছবি, মানে কি পুরো বডিটা অন্য কারুর, কিন্তু বডিটার মুখে হচ্ছে ওই মেয়েটার ছবি লাগানো, ঠিক আছে, অশ্লীল সব ছবি। তো মেয়েটার হোয়াটসঅ্যাপ আসে, তারপরে কলটা আসে, ঠিক আছে। এবার ছেলেটা কলটা তোলে আর কি, কলটা তোলার পর বলছে যে আপনার এই ফোনে কতগুলো ছবি বাড়িয়েছে দেখেছেন। তখন তো ছেলেটা আর তার ওয়াইফ কেউই দেখেনি কখনও। তো তারা ছবিটা দেখে প্রথমে, দেখার পরে বলছে সব কি, তখন ওপারের থেকে বলে যে আপনারা যদি টাকাটা না দেন তাহলে কিন্তু আমি এই ছবিগুলো ভাইরাল করে দেবো, ঠিক আছে, আপনার কাছে বেশি কোনো সময় নেই, আজকের দিনটা শুধু সময় রয়েছে, আপনি টাকাটা দিয়ে দিন, নাহলে কিন্তু ছবিগুলো আমি ভাইরাল করে দেবো। এইবার তারা দুজনে ঠিক করে যে তারা পুলিশে যাবে, ঠিক আছে। এবার পরের দিনকে তারা পুলিশে গিয়ে তারা বলে যে সাইবার ক্রাইমে গিয়ে ওখানে গিয়ে যোগাযোগ করো, আমরা কিছু করতে পারবো না। তো সাইবার ক্রাইমে যায়, তো সব কিছু ঘটনা বলার পরে সেরকম কিছু হয়নি আর কি, কোনো ব্যবস্থা সেরকম কিছু হয়নি। এবার তারা যখন বাড়ি ফিরে আসে, তাদের ফোনে আবার ফোন আসে এবং বলে যে পুলিশে গিয়ে কোনো লাভ হবে না, সাইবার ক্রাইমে গিয়েও কোনো লাভ হবে না, ঠিক আছে, তো সব আমাদের কেনা আছে। এরপরে ওই পার থেকে বলে যে টাকাটা যদি না দেন কিছুক্ষণের মধ্যে, তাহলে কিন্তু আমি ছবিগুলো ভাইরাল করে দেবো, আর আপনার হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্টসে যতজন রয়েছে সবাই ছবিগুলো চলে যাবে কিন্তু, ঠিক আছে, তারপর মুখ দেখাতে পারবেন না, ভেবে দেখুন। তো এই ঘটনা, মানে তারা সকালবেলা গেছিলো আর কি পুলিশের কাছে। তো সেদিনকে ফিরে এসেই তাদের সাথে এইসব মানে কথা হয়। তারপর দুপুরবেলার মধ্যেই দেখছে যে মেয়েটার ফোনে সমস্ত আত্মীয় স্বজনরা কল করছে, অফিসের লোকজন কল করছে, ছেলেরা ফোনেও তাই, অনেকে সব আত্মীয় স্বজনরা কল করছে, অফিস থেকে ফোন করছে, বলছে যে সব কী দেখছি, সব কী ছবি, ওই অনেক কিছু বলছে। তো প্রথমে তো এইসব আত্মীয় স্বজনদের ব্যাপার গেল। তারপর ওরা পাড়ায় রাস্তায় যখন বেরিয়েছে ছেলেরা সন্ধ্যেবেলা, তখন দেখছে পাড়ার লোকজনও জেনে গেছে, ঠিক আছে। পাড়ার লোকজন কী করে জানলো সেটা তাদের মধ্যে কোনো আইডিয়াই নেই যে পাড়ার লোকজন কী করে জানলো। এবার তারা কোথাও আর মুখ দেখাতে পারছে না যে পাড়ার লোকজনদের কাছেও এই অবস্থা, ওরাও জেনে গেছে।
বাড়ির লোকজনরাও জেনে গেছে। তখন কী করবে কিছু বুঝতে না পেরে পরের দিনকে, হ্যাঁ, আমার যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখছি, ঘুম থেকে ওঠা মাত্রই দেখছি নিচ দিয়ে গান বাজছে, হ্যাঁ, গাঁগা করে গান বাজছে। এবার সকাল তখন 7টা কি পৌনে 7টা বাজে, আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখছি এরকম গাঁগা করে জোরে জোরে গান বাজছে। তো আমি মাথাটা ভীষণই গরম হয়ে গেছিলো যে একদম সকালবেলা উঠেই কে এরকম গান চালিয়ে দেয়। তো আমি নিচে আসি, এসে ওদের দরজায় ধাক্কা মারি, নক করি, যে ডেকে বলবো যে গানটা বন্ধ করো, এত ভোরবেলা কিসের গান চালিয়েছো। দেখলাম কোনো সারা শব্দ নেই, ঠিক আছে। তো তারপর দরজা খুলে পেছন দিকে গিয়ে ওই যেখানে টিউবওয়েল রয়েছে সেখানে একটা জানলা রয়েছে, সেই জানলা দিয়ে ওদের ঘর দেখা যায়। ওই জানলা দিয়ে যখন ওয়াইফটা মানে তাপস রায়ের বউ যখন চোখ রেখেছে দেখার জন্য যে ভেতরে কী হচ্ছে না হচ্ছে, সে দেখছে যে ওদের যে ডাইনিং রুম ছিল সেই ডাইনিং রুমের যে ফ্যান সেখানে ছেলেরা ঝুলছে, ঠিক আছে, মানে সুসাইড করেছে। এবার ওই ডাইনিং রুমের যে দরজা দিয়ে বেডরুমে যাবে, সে বেডরুমের যে ফ্যান রয়েছে সেই ফ্যানে ওই মেয়েটা ঝুলছে, মানে ওই জানলা দিয়ে মেয়েটার হাঁটু থেকে বাকি পোর্শনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে একই বাড়িতে রাতের মধ্যেই দুজনে একসাথে সুসাইড করে ফেলেছে, ঠিক আছে। আর যে হোম থিয়েটার সেখানে গান বাজছে, আবি না যাও ছোড়কার কি দিল আভি ভাড়া নেই, এই গানটা বাজছে আর দুজনের বডি এরকম ঝুলছে। আমি তো একবারে চিল্লিয়ে উঠেছিলাম। তো আমার চেল্লানোর শব্দ শুনে আমার স্বামী আর আমার মেয়ে নিচে নেমে আসে, ঠিক আছে। তো আমি তাদেরকে দেখালাম জিনিসগুলো কি, মানে যেটা আমি নিজে দেখেছি সেগুলো আমি দেখানোর পরে পাড়ার লোকজন এলো, পাড়ার লোকজনদের ডাকলাম, তারা এলো, দরজা ভাঙলাম, ভেঙে সব বডি ফডি বার করা হলো, ঠিক আছে। এবার ওই যে মেয়েটার বাড়ি, যে মানে মেয়েটার যে বাপের বাড়ি রয়েছে তাদেরকে খবর দেওয়া হলো। এবার খবর দেওয়ার পরে তারা এলো, বডি ফডি নিয়ে গেল, তারা নিজেদের মতো কাজবাজ করেছে। আমি বাড়ি ফেরে একটু গঙ্গাজল ছিটিয়ে দিলাম আর কি, সেরকম পুজো আর কিছু করা হয়নি, ঠিক আছে। এটা আমাদের সব থেকে বড় দোষ হয়ে গেছে। এবার কি হয়, দুদিন তো যায়, ঠিক আছে। দুদিন যাওয়ার পর থেকেই একদিনকে একটা বাসনালি আছে আর কি, ও প্রায় দিন এখান দিয়ে যায় আর কি, আমাদের পাড়া দিয়ে যায়। যখনই যায় আমাকে একবার নক করে যে আমার কিছু বাসন লাগবে কি না, এইসবের জন্য নক করে। তো একদিনকে এসছে, দুদিন পর 3 নম্বর দিন না 4 নম্বর দিন এসছে, ঠিক আছে, আমার কাছে। এবার আমি নিচে নেমে এসেছি, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে, আমি নিচে নেমে এসেছি। বলছে যে কোনো বাসন লাগবে বৌদি? আমি বললাম না, কোনো বাসন এখন লাগবে না, তুই পরে আসিস, 2-3 মাস পরে আসিস একবার। তখন সে বলছে ঠিক আছে 2-3 মাস পরে আসবো, কিন্তু তোমাদের নিচে যে রয়েছে তোমাদের যে ভাড়াটে তাদের কিছু লাগবে জিজ্ঞেস করো না। আমি বললাম নিচে কে রয়েছে? নিচে কেউ নেই তো। বলছে কেউ নেই। আমি মানে বেল বাজাচ্ছিলাম, দেখলাম যে একটা মহিলা দরজা খুলে দেখার পরে আবার দরজা ধম করে বন্ধ করে দিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কিছু লাগবে? আমাকে কিছুই বললো না, হ্যাঁ না কিছু না বলেই দরজা ধরাম করে মুখের উপর বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি এই কথাটা শুনে অবাক, আমার যে কাকে দেখেছিস? তখন সে বলছে এই তো তোমাদের নিচের ঘরে তো কেউ না কেউ তো রয়েছে নাকি? হ্যাঁ, আমি বললাম না, নিচের ঘরে তো কেউ নেই, তাহলে তুই কাকে দেখলি? তখন সেই বাসনালি বলছে যে আমি এত ভুল আমি দেখিনি, আমি স্পষ্ট দেখলাম তুমি যখন নিচে নেমে এলে তখনই দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেলো। মানে প্রায় 2-3 সেকেন্ডের মধ্যেই তুমি এসছো, ও দরজা বন্ধ করেছে 2-3 সেকেন্ডের মধ্যেই তুমি এসছো নিচে। আমার কথাটা শুনে আমি অবাক হয়ে যাই। আমি বললাম ঠিক আছে তুই যা, ঠিক আছে। তো আমি ওপরে চলে আসি আর কি। ওপরে আসার পরে আমি কাউকে ওই ব্যাপারটা কাউকে কিছু বলি না, ঠিক আছে। একদিনকে রাতের বেলা আমার মেয়ে তার নিজের ঘরে শুয়ে সে মোবাইল ঘাঁটছে। এবার সে কম্বল চাপা দিয়েই রয়েছে আর কি, এসি চলছিল সেজন্য কম্বল চাপা দিয়ে রয়েছে। তো তখন কি হয়, সে অনেকক্ষণ ধরে ধপ করে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, ঠিক আছে। এবার কিসের আওয়াজ বুঝতে পারছে না। সে যখন তার মাথার উপর দিয়ে মানে শরীরের মধ্যে দিয়ে কম্বলটা সরায় মুখ দিয়ে, সে দেখতে পাচ্ছে একটা মেয়ে মানুষ, হ্যাঁ, নাইটি পরে রয়েছে, তার ওপর দিয়ে মানে বিছানার এক পাশ থেকে আরেক পাশে তার ওপর দিয়ে লাফ মেরে যাচ্ছে, আবার হেঁটে আবার ওই একই জায়গায় যাচ্ছে, আবার লাফ মারছে, আবার হেঁটে একই জায়গায় যাচ্ছে, মানে লুপে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো আর যে মেয়ে মানুষটা ছিল আর কি, ওর পুরো শরীর সাদা, চুলগুলো উস্কো
আর একটা অদ্ভুত মুখে নিঃশব্দ হাসি। এটা দেখে আমার মেয়ে কিন্তু খুব ভয় পেয়ে যায়। ও যেভাবে মানে খুব বাজেভাবে দৌড়ে দৌড়ে আমাদের ঘরে আসে এবং এসে বলে সব কিছু। আমি বললাম যে ভয় পাস না, আমাদের সাথে শুয়ে। তো একদিনকে কী হয় যে রাতের বেলা খেতে বসেছি। তো প্রত্যেক দিন আমার স্বামী যখন দোকান থেকে আসে এসে একবার দরজা দিয়ে ওপরে আসে। তো সেদিনকে ও দরজা দিয়েছে কি দেয়নি সেটা বলতেই পারছে না, সে মনে করতেই পারছে না। তো যেহেতু আমার মেয়ে আর আমার স্বামী দুজনে খেতে বসে গেছে, তো সেজন্য বললাম যে তোরা খা, আমি দেখে আসছি। তো আমি চাবিটা নিয়ে নিচে এলাম দেখার জন্য যে দরজা দেওয়া হয়েছে কি হয়নি। আমি যখন নিচে এলাম দেখলাম দরজা দেওয়াই রয়েছে। আমি যখন ওপরে আসছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, দুটো সিঁড়ি উঠেছি জাস্ট, ঠিক আছে। মনে হলো কেউ যেন আমার মাথার চুল ধরে এক টান, হ্যাচকা টান মেরে নিচে ফেলে দিল। আমি একবারে পুরো পড়েই গেছিলাম, ঠিক আছে, পুরো পেছন দিকে আমি পড়ে গেছিলাম। এইবার আমি দেখছি যে আমি উঠতে চাইছি কিন্তু আমি উঠতে পারছি না। আমার কাঁধের মধ্যে কেউ যেন হাত দিয়ে আমাকে নিচের দিকে দাবিয়ে রেখে দিয়েছে, আমাকে উঠতে দিচ্ছে না। আমি যখন উপরের দিকে তাকাই আমি দেখছি যে একটা মেয়ে মানুষ, সাদা মুখ, চোখে মণি নেই, পুরো কালো চোখ, চুলগুলো একেবারে উস্কো উস্কো। আমি উপরে তাকিয়ে রয়েছি এবং সেই মহিলাটাও কিন্তু মানে সেই যে ছিল আর কি, সেও কিন্তু আমার দিকে ঝুঁকে তাকিয়ে রয়েছে এবং অদ্ভুত একটা হাসি হাসছে। আমার দেখে মানে মনে হচ্ছে হৃৎপিণ্ড থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি চিল্লিয়ে উঠেছিলাম। আমার চেল্লানোর শব্দ শুনে আমার মেয়ে আর আমার স্বামী নিচে নেমে আসে। তারপর ওরা যখন এসছে এসে লাইট জ্বালিয়েছে নিচে, তখন দেখলাম তো যেটাকে আমি দেখেছিলাম আর কি, সে কিন্তু হাওয়ার মতো ওই যে নিচের যে ঘর, সে ঘরে ঢুকে গেল, ঠিক আছে। মানে দরজার এপার ওপার হয়ে গেল, ভেতরে ঢুকে গেল। তা আমাকে কোনো রকমভাবে তুলে আনা হয় উপরে, ঠিক আছে। আর একবার এরকম হয় ঘটনা যে আমার স্বামী বিকেলবেলায়, ছুটির দিন ছিল, বিকেলবেলায় ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ঠিক আছে। এবার সে অনেকক্ষণ ধরে সিগারেট খাওয়ার মানে যখন খাচ্ছিল আর কি, কিছুক্ষণ পরেই তার মনে হয় যে তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার কে এসে দাঁড়িয়েছে সে বুঝতে পারছে না। যদি আমি বা আমার মেয়ে হই তাহলে তো তাকে ডাকবো না, আমরা কেউ ডাকছিলাম না। তো সেজন্য সে বুঝতে পারে যে এটা নর্মাল কিছু না, এবার যা ঘটনা ঘটেছে আর কি, তো সে বুঝতেই পারছিল আর কি। তো সে কিন্তু পেছনে ঘুরছিল না একবারেই। তো সে আস্তে আস্তে পেছনে ঘোরে, ঠিক আছে। এবার যেই পেছনে ঘোরে, তার মনে হলো কেউ যেন তাকে ধাক্কা মেরে দেয়। এবার যেখানে দাঁড়িয়ে ছিল আমার স্বামী, সেখানে একটা লোহার রড ছিল আর কি, মানে দড়ি লাগানোর জন্য লোহার রড আমাদের ছাদে অনেকগুলো রয়েছে আর কি। তো ওই লোহার রডের সামনে সে দাঁড়িয়েছিল এবং খুব ভাগ্য ভালো যে সে লোহার রডটা ধরে নিয়েছিল, সেজন্য সেদিনকে সে প্রাণে বেঁচে যায়, নাহলে হয়তো 3 তলা থেকে পড়েই যেত। এরকম সব ঘটনা প্রত্যেক দিন মানে 2 দিন অন্তর অন্তর এইসব ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে। আর তাছাড়া গান বাজছে অকারণে, যখন তখন হঠাৎ করে গান বেজে উঠছে, ঠিক আছে। রাত হলেই 8:30 9টা বাজলেই উৎপাত, জিনিসপত্র পড়ার শব্দ, ছাদের মধ্যে হাঁটার শব্দ, লাফানোর শব্দ, দৌড়ানোর শব্দ। বা পাড়ার লোকজন এরকমও বলেছে যে আমাদের রাতের বেলা হলে নাকি আমাদের বাড়ির ছাদের যে রেলিং রয়েছে, সিমেন্টের রেলিং, সেই রেলিংয়ের মধ্যে দিয়ে নাকি একটা মেয়ে মানুষ হাঁটাচলা করে, ঠিক আছে। কোনো সময় দুজনও থাকে, একটা মেয়ে একটা পুরুষ, দুজনে মিলে ওই পাঁচিলের মধ্যে বসে থাকে, বসে পা ঝোলায় নিচের দিকে, বাইরের দিকে। আবার কোনো সময় একা একা ওই মেয়েটা রেলিংয়ের মধ্যে দিয়ে হাঁটাচলা করে। আবার অনেকে এরকমও বলে যে নিচের ঘর থেকে নাকি মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের ঘর থেকে নাকি অনেক রকমের শব্দ শুনতে পায়, অনেকে অনেক গানের শব্দ শুনতে পায়, বা অনেকে মানে মেয়েদের যে কথা বললে যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ শুনতে পায়। বা অনেক সময় অনেকে দেখেছে যে ঘরে লাইট জ্বলছে, ঠিক আছে, আবার দুম করে নিভেও গেল। এরকম অনেকে অনেক কিছু দেখেছে, নিজেরাও দেখেছি, আমরা ফিল করেছি। তো আমরা থাকতে পারছি না। তারপরে কালকে এরকম অবস্থা আমার স্বামীর সাথে হলো। ও নিচে গেছিলো তালা দিতে, তো যখন সে যাচ্ছে নিচে, পেছন থেকে এক ধাক্কা মারে এবং সে একদম পুরো হুড়মুড় করে পড়ে নিচে এবং নাক পাক একেবারে ফেটে যায়।
যখন সে উঠছে তখন সে দেখছে যে নিচের ঘরের দরজার সামনে ওই মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্ভুত একটা হাসি হাসছে, এবং মানে ব্যঙ্গের হাসি আর কি হাসছে। এবং তখন সে চিল্লিয়ে ওঠে। আমরা দুজন যাই সেখানে, গিয়ে তাকে তুলে নিয়ে আসি, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা হয়। তারপরে আপনাকে ওই রাতেরবেলা কালকে কল করেছিলাম, ঠিক আছে? তা আমি শুনলাম ঘটনা, ঠিক আছে, রেকর্ডারটা বন্ধ করলাম। তারপর আমি বললাম যে ওদেরকে, মা মেয়েকে বললাম যে নিচের ঘর থেকে একবার দেখা যেতে পারে। তখন তারা বললো যে হ্যাঁ দেখা যেতে পারে, আমি চাবি দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে দেখুন। হ্যাঁ, তখন আমি বললাম যে আপনারা একজন কেউ চলুন, নাহলে ঘরে তো জিনিসপত্র রয়েছে আর কি, তো আমি একা একা যাবো। তখন না সেরকম কিছু জিনিসপত্র নেই, আপনি যান, একাই যান না, কোনো সমস্যা নেই। তো আমি বুঝতে পারলাম যে তারা ভয় পাচ্ছে। বললাম যে আপনারা ভয় পেলে আপনাকে বলতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, আমি একাই যাচ্ছি। তো চাবি দেয় মেয়েটা, তাও কিছুটা এসেছিলো আর কি সিঁড়ি অবধি আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি নিজেই চাবি খুলে ভেতরে ঢুকলাম নিচের ঘরে। ঢোকা মাত্রই দেখলাম, আমি লাইটের সুইচ খুঁজে পাচ্ছিলাম, তো মোবাইলের আলো জ্বালিয়ে আমি দেখছিলাম পুরো একদম নিঃশব্দ ঘর আর কি। যে ডাইনিং রুম সেটাও পুরো সব কিছু একটা নর্মাল ঘর যেরকম হয় ঠিক সেরকমই আর কি। হ্যাঁ, ভেতরে ডাইনিং রুম থেকে ভেতরে গেলাম, এবার ভেতরে যাওয়া মাত্রই আমার প্রথমে লাইটটা চলে যায় সিলিংয়ে, ঠিক আছে? আমি সিলিংয়ে যখন লাইট যায় আমি দেখলাম যে দড়িটা যে রয়েছে, যে দড়িতে সুসাইড করেছে, সে দড়িটা কিন্তু পুরোপুরি খোলা হয়নি, ঠিক আছে? একটু হলেও লেগে রয়েছে। মাথাটা আমার গরম হয়ে যায় যে হবে না কেন, এর জন্যই তো হচ্ছে। তো তখন আমি আবার মোবাইলটা নিয়ে ডাইনিং রুমের যে সিলিং সেখানে দেখাই, ধরি আর কি লাইটটা, দেখলাম সেখানেও সেই একই অবস্থা। দুটো ঘরেরই যে ঝুলেছে আর কি, সেই ঝোলার যে দড়ি, সে দড়িটা কিন্তু লেগে রয়েছে। আমি তখন বুঝতেই পারছিলাম যে এটা তো হওয়ারই কথা, পুরোপুরি দড়ি না খুলেছে, প্লাস কোনো পুজো কিছু দেয়নি, এটা তো হওয়ারই কথা, তাই না? তো আমি আবার যখন বেডরুমের দিকে লাইটটা ধরলাম, দেখলাম একবারেই ঘরের কোনায় একটা মেয়ে মানুষকে আমি দেখতে পেলাম, যে কিন্তু খুবই রেগে রয়েছে, মানে ক্ষিপ্ত তার অঙ্গি, মানে সে বোঝাতে চাইছে যে তুই কেন এসেছিস আমাদের এখানে, তুই বেরিয়ে যায় এখান থেকে। পুরো মুখ সাদা, চুলগুলো উস্কো একটা লাল রঙের নাইটি পরে রয়েছিল, এবং তার মুখ কিন্তু পুরো, চোখে কোনো মণি নেই। আমার দেখে না, আমি বাইরে এসে লাইট খুঁজতে লাগলাম যে লাইট কোথায়, লাইট জ্বালাবো। আমি যখন লাইটে সুইচে হাত দিই, আমার পুরো হাতে, মানে পুরো শরীরে কারেন্ট মারতে শুরু করে, ঠিক আছে? আমি হাত তখন থেকে সরাতেই পারছিলাম না। আমি না, যতক্ষণ আমি ওখানে হাতে ধরেছিলাম, আমি দেখতে পারছিলাম যে আমার চোখের সামনে সেই মেয়ে মানুষটা দাঁড়িয়ে যে এতক্ষণ ধরে রাগের দৃষ্টিতে আমাদের তাকিয়েছিল, সে এখন হাসছে, ব্যঙ্গের হাসি হাসছে। মানে সে বলতে চাইছে যে আমাদের এখানে এসেছিস তো, এবার তুই ভুগবি, বুঝতে পারবি তুই কোথায় এসেছিস, এরকম একটা ব্যাপার। সে হাসছে, নিঃশব্দ হাসি। এবার তখনই ওই মেয়েটা আর কি, মানে তাপস সাহেব যে মেয়ে, সে বুদ্ধি করে নিচে আসে এবং এসে তার সামনে একটা মানে কাঠের যে তক্তা সেটা হয়, সেই কাঠের তক্তা দিয়ে আমার হাতের মধ্যে বাড়ি মারে। তা আমি তখন ছাড়া হয়ে যায়, মানে হাতটা ছেড়ে যায় আর কি ওই সুইচ বোর্ড থেকে। তো তারপর আমি ওখানেই বসে পড়েছিলাম, যে আমার মধ্যে কোনো মানে মনে হচ্ছে আমাদের কোনো শক্তি নেই। তো তারপর ওর মাকে ডাকে, মা আর মেয়ে দুজনে মিলে আমাকে তুলে নিয়ে উপরে যায়, ঠিক আছে? আমাকে বসায়, আমাকে গরম দুধ দেয়, গরম দুধ আমি খাই। বেশ খানিকক্ষণ, প্রায় 45 মিনিট 1 ঘন্টা আমি ওখানে চুপ করে বসেছিলাম। হ্যাঁ, ওরা বলছে যে ওরা নাকি অনেক তান্ত্রিককে ডেকেছে 1 মাসে, কিন্তু যারাই আসে বাড়িতে পা রাখা মাত্রই বলে যে এই আমাদের কাজ না, আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা চললাম বলে চলে যায়। এবার লাস্ট টাইম যে এসেছিলো, লাস্ট টাইম যে এসেছিলো, সে বলেছিল যে জিনিসপত্র অনেক কিছু লিখে দিয়ে গেছে, ফর্দ বলেছিল যে এগুলো নিয়ে আনবেন, আমি আসবো 2 দিন পরে। হ্যাঁ, এসে বাড়িতে পুজো করতে হবে, ক্লিয়ারিং করতে হবে। তো তারপর শুনলাম এখান থেকে ফেরার সময় নাকি সে এবং তার যে একজন শিষ্য এসেছিলো, দুজনের যে গাড়ি করে এসেছিলো আর কি, তারা নাকি অ্যাক্সিডেন্ট করে, তো মারা যায়নি, কিন্তু তাদের হসপিটালে ভর্তি আছে আর কি, এরকম হচ্ছে ব্যাপার। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো সব কিছুই শুনলাম, আমি যাই বাড়িতে। আমার একজন আমার
মামা আর কি। তো তার কাছ থেকে আমি দেখি কি বলে না বলে। তো সেজন্য আমি ওই বাড়ির একটু ধুলো আর কি, মানে মেঝের যে ধুলো আর কি, সেই ধুলো কিন্তু আমি একটা কৌটো করে নিয়ে আসলাম। এবার নিয়ে আসলাম, আমি পরদিনকে মামার কাছে গেলাম। এবার আমি এখানে বলে দিই, আমার যে প্যারানর্মাল ইনভেস্টিগেটিং করা আর কি, সব থেকে বড়ো কাণ্ডারি হচ্ছে, মানে সব থেকে আমি যেটা সাহস পাই সেটা হচ্ছে আমার মামা। আমার মামা একজন তান্ত্রিক। এবার সে তন্ত্র সাধনা করেন আর কি, এবং ভূত প্রেত এসব ছাড়ায় আর কি, ঠিক আছে। তো সেজন্যই আমি এত সাহস পাই, কারণ আমি যেখানেই যাই আমার মামা আমাকে বলে, মানে ফেরার সময় বলে দেয় যে সেখানে দ্বিতীয়বার যাওয়া উচিত কি উচিত না, ঠিক আছে। তো সে প্রত্যেকবারই বলে তুই যেখানেই যাবি ওখানকার ধুলো বা মাটি নিয়ে আসবি, যাতে আমি মাটি বা ধুলো পরীক্ষা করে মানে দেখে বুঝতে পারি যে সেখানে কতটা ডেঞ্জারাস বা কী। তা আমি নিয়ে গেলাম মামার কাছে, আমাকে দেখালাম। হ্যাঁ, এবার ততক্ষণ আমি সকালবেলায় ওই রেকর্ডারটা যে অডিও রেকর্ড করেছিলাম সেটা কিন্তু আমি সকালবেলায় ওই অমিতকে পাঠিয়ে দিয়েছিলাম। আমি তারপরে গেছিলাম মামার কাছে, মামাকে দেখালাম ওই মাটির ধুলো। তো মামা দেখে অবাক হয়ে গেছে। মা বলছে এ তো ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর অবস্থা এই বাড়িতে। আমি বললাম কী অবস্থা একটু বলো। তখন সে বলছে যে মেয়েটা যে ছিল সে কিন্তু জানতোই না সে যে মরবে, সে জানতোই না। এবার যে ছেলেরা ছিল সেই মেয়েটাকে প্রথমে ওরকম দড়িতে ঝোলায়, ঠিক আছে। তো মেয়েটা অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু সে ছাড়াতে পারছিল না। হ্যাঁ, এবার সে দেখছে সে নিজে ঝুলছে, নিজের কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট পেয়েছে সে মেয়েটা। এবার যখন সে দেখছে যে তার সামনে তার যে স্বামী, হাজব্যান্ড, যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো, সেও কিন্তু বাইরের ঘরে তার চোখের সামনেই ঝুলে যায়, ঠিক আছে। এবার প্রথমে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন সে দেখছে যে তার স্বামীও ওরকম ঝুলে গেল, তখন সে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি, ঠিক আছে, নিজেকে মরতে দিয়েছে। হ্যাঁ, তো মেয়েটা কিন্তু খুবই কষ্ট পেয়ে মরেছে, কারণ সে মেয়েটা প্রথম কথা মেয়েটা জানতোই না সে মারা যাবে। তারপরে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও সে যখন দেখলো তার যাকে সে ভালোবাসে সে এরকম মারা গেল, সেজন্য সেও আর বাঁচলো না। এটা হচ্ছে ব্যাপার। সেজন্য মেয়েটা যে বাড়িতে যে সব থেকে বেশি উৎপাত করছে আর কি, সেটা কিন্তু সেই মেয়েটাই। ছেলেটা কিন্তু অত বেশি কিছু করছে না, যা করার ওই মেয়েটাই করছে। ছেলেটা কিন্তু অতটা মানে শান্তই আর কি। তো আমাকে সে বলল, দেখ তোকে আমি না করলেও তুই যাবি সেকেন্ড টাইম, কিন্তু তোকে আমি একটা জল দিয়ে দিচ্ছি, তুই জলটা নিয়ে রাখ। পরের দিন যখন আবার যাবি, যখন বিপদে পড়বি, যখন তোর মনে হচ্ছে যে আর বেরোতে পারবি না বা কিছু, তখন কিন্তু ওই জলটা ব্যবহার করবি, তার আগে না, ঠিক আছে। তো সে একটা বোতলে করে আমাকে একটা জল দিয়ে দেয়, তার মন্ত্রপ্রুত জল। তো আমি যখন বেরোই বাড়িতে আসি, তখন ওই অমিত আমাকে ফোন করে বলে যে রিতম, তুমি যে অডিও রেকর্ডটা পাঠিয়েছো সেটা কি তুমি দ্বিতীয়বার একবারও কি চালিয়ে শুনেছো? বললাম না, আমি তো চালিয়ে শুনিনি, কারণ আমি নিজের কানেই শুনেছি, তাহলে আমি এবার চালাবো কেন, চালিয়ে শুনবো কিসের জন্যে। তখন সে বলছে যে তুমি একবার শুনে আমাকে বলো যে ওখানে যে পুরুষ কণ্ঠ রয়েছে সেগুলো কি তোমার? হ্যাঁ, একদম লাস্টে দেখবে একটা মহিলা কণ্ঠ রয়েছে, সেটা কার? আমার মনে হয় না সেগুলো তোমার, ঠিক আছে। তাও তুমি একবার শুনে আমাকে কনফার্ম করো। দাদা, পুরুষ কণ্ঠ আবার কোথা গেল? আমি তো কোনো কথাই বলিনি, আমি তো চুপচাপ শুনছিলাম। হ্যাঁ, তো আমি আবার শুনলাম এবং শুনছি যে যখনই ওরা ঘটনাটা বলছে না, কিছুক্ষণ পরে পুরুষ কণ্ঠে কেউ বলছে আর কি, হুম 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 মানে এরকম করে বলছে আর কি, করেছে। একদম লাস্টে পুরো ঘটনা বলা শেষ হয়ে গেছে, তখন একটা মেয়ে মানুষের কণ্ঠ একটা এমনি করে হেসে উঠলো, মানে একটা ব্যঙ্গের হাসি আর কি। আমার শুনে হৃৎপিণ্ড থেকে শোধ বয়ে যায়। আমি তখন এটাই মনে হচ্ছিল যে তার মানে যখন তারা আমাকে ঘটনা বলছিল আর কি, তখন তারা দুজনে ওখানেই ছিল আর কি, মানে ওই ঘরেই উপস্থিত ছিল আর কি, না হলে এরকম হবে কী করে, তাই না? তো তারপরে আমি অমিতকে বললাম যে না, এগুলো আমার নয়। হ্যাঁ, তো তখন সেও একই কথা বলে, তার মানে তোমরা যখন ওরা ঘটনা বলছিল তখন কিন্তু ওরা দুজনে ওখানেই ছিল, তোমাদেরকে দেখছিল। তাই বললাম হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি।
তখন অমিত আমাকে বলে যে তোমরা ওকে একটা মানে ওই মহিলা লোকটার থেকে একদিন সময় নাও, হ্যাঁ, বলো যে তোমার টিম যাবে। আমি বললাম আমার টিম বলতে আমার টিম কোথায়? তখন অমিত আমাকে বলছে যে তোমার টিম মানে আমরাও তোমার সঙ্গে যাবো আর কি। হুম। গিয়ে পুরো জিনিসটা আরেকবার দেখবো, তুমি আমাদের সঙ্গে যাবে কারণ তুমি তো একবার গেছো, হ্যাঁ, সুবিধা হবে, তুমি আমাদের টিমের অঙ্গ হয়েই যাবে, অংশ হয়ে। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে যাবো। ছুটির দিন করে একটা সময় করা হলো তো সেখানে যাওয়ার জন্য। তো যাওয়ার আগেই ওই লোকটাকে ফোন করে বলা হয়েছিল যে ওর যে বউ আর বাচ্চা মেয়ে আর কি, তাকে যেন তার দুজনকে যেন অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তারা দুজন যেন না থাকে। তো আমরা পৌঁছাই, রোববার ছিল আর কি, ছুটির দিন। হ্যাঁ, তো আমরা যাই সেখানে, গিয়ে দেখলাম যে ওরা দুজনে কিন্তু নেই, বউ আর বাচ্চা নেই, লোকটা একা রয়েছে। কিন্তু সে বারবার বলছে যে আমাকে কি থাকতেই হবে, আমি চলে যাই না, তোমরা তোমাদের মতো কাজ করো, আমি চলে যাই, আমার থেকে কী হবে। মানে সে বারবার ধরে এক কথা বলে যাচ্ছে যে আমার থেকে কী হবে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, মানে সে ভয় পাচ্ছে। আমি বললাম যে দেখুন, বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে, এবার কার মনে কী রয়েছে কেউ তো কিছু বলতে পারে না, তাই না? এবার আমি আপনাকে এটুকুনি আশ্বস্ত করতে পারি আপনার কিছু হবে না, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আপনার কিছু কোনো রকম কোনো ক্ষতি হবে না, এইটুকুনি গ্যারেন্টি আমার, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা দুপুরবেলা গেছিলাম, দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করলাম, করে একটু পুরো বাড়িটা ঘুরে দেখলাম, ঘুরে দেখার পর পাড়া দেখলাম আর কি। পাড়ায় বেশি কিছু না, অল্প একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। তারপর সন্ধে হলো, সন্ধ্যের সময় ছাদে বসে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে, হ্যাঁ, সিগারেট ফিগারেট খাচ্ছিলাম, চা ফা খেলাম। এবার ওদের যে টিম, অমিতের যে টিম, সেই টিমে একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা কিন্তু মানে ওরা বলে যে ও থাকলে নাকি কোনো গ্যাজেটেরই দরকার পড়ে না, মানে ভূতের ইনভেস্টিগেটের জন্য যেসব গ্যাজেটের দরকার পড়ে সেই গ্যাজেট কিন্তু একটা কিচ্ছু দরকার পড়ে না যদি ওই ছেলেটা থাকে। এবার ছেলেটা ছিল অসম্ভব সাহসী একটা ছেলে, বাড়ি হচ্ছে বেলঘড়িয়ায়, অসম্ভব সাহসী ছেলে। এবার ও সব কিছু আগে থেকে সেন্স করতে পারে, মানে কোথায় কী আছে না আছে, কতটা বিপজ্জনক না বিপজ্জনক, সব কিছু A to Z সব কিছু সেন্স করতে পারে এবং বলে দিতে পারে আগের থেকে। এটা হচ্ছে সব থেকে ওর বড়ো প্লাস পয়েন্ট। এবার সেটা ওর ছোটো থেকেও কিন্তু বুঝতে পারে, দেখতে পারে। তো সেজন্য ওকে নিয়ে সব জায়গায় ওরা যায়। যেহেতু ও ছিল না সেজন্য ওরা আসছিল না আর কি এখানে, ওর জন্যই আমাকে পাঠানো হয়েছিল, সেটা আমি ওখানে ওই ছাদে বসে জানতে পারি। তো তখন সে বলছে আজকে রাতেরবেলা খেলা হবে, আজকে রাতেরবেলা ভীষণ খেলা হবে। হ্যাঁ, তো আমরা যে জিনিসপত্র নিয়েছিলাম ইনভেস্টিগেটিং করার জন্য যেসব জিনিসপত্র লাগে সব কিছু আমাদের কাছে ছিল, এবং একটা যে জিনিস ছিল সেটা হচ্ছে আমরা একটা বক্স আর কি, মানে ব্লুটুথ যে স্পিকার বক্স হয় সেই স্পিকার বক্স। এটার ব্যাপার হচ্ছে যে যদি কিছু না হয় একান্তই, ঠিক আছে, তাহলে ওই গানটা আমরা চালাবো, আবি না যাও ছোড়কার কে দিলাবি ভাড়া নেই, এই গানটা ওই বক্সে চালাবো, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল আর কি। তো আমরা রাত হলো 9টার সময় আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ভদ্র তাপসবাবুকে বললাম যে পুরো বাড়ির লাইটটা নিভিয়ে দিতে, ঠিক আছে, ঘরে যেন কোনো লাইট ফাইট না জ্বলে পুরো বাড়িতে। তো এটা শুনে সে আরও ভয় পেয়ে যায়, সে বলছে পুরো বাড়ির লাইট নিভিয়ে দিলে হবে কী করে। তখন আমি আবার তাকে বললাম যে আপনি ভয় পাবেন না, আপনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন, একা একা কোথাও যাবেন না, তাহলে তো সমস্যা নেই, আর আপনি এত ভয় পাচ্ছেন কেন। তো পুরো বাড়ির লাইট নিভিয়ে দেওয়া হলো। এবার পুরো সিঁড়িতে ওপর থেকে নিচ থেকে উপরে যাওয়া এবং ওপর থেকে নিচে আসা এমন একটা পজিশানে একটা ক্যামেরা বসালাম যাতে দুদিক দিয়ে দেখা যাবে যে ওপর থেকে নিচে আসলে এবং নিচ থেকে ওপরে গেলে, এবং পুরো সিঁড়িতে কিন্তু পাউডার ছড়িয়ে দিলাম যাতে মানে পায়ের যে ছাপ সেগুলো বোঝা যায়, কেউ যদি ওঠে না নামে সেই পায়ের ছাপ যাতে বোঝা যায় সেজন্য পুরো সিঁড়িতে পাউডার ছড়িয়ে দিলাম। এবার আমরা প্রথমে ছিলাম হচ্ছে ছাদে, ঠিক আছে, ছাদে কিছু নেই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 20-25 মিনিট ছাদে ছিলাম, কিচ্ছু নেই। এবার তারপরে নিচের ঘরে এলাম, নিচের ঘরেও কিছু নেই। যে মেশিনটা ছিল আছে রিডার মেশিন, মোশন রিডার মেশিন, সেখানে যে সবুজ রঙের লাইটটা জ্বলে সেটা একবারে যদি ডিপ হয়ে যায় তার মানে একদম সেখানে রয়েছে। হ্যাঁ,
তো সেই লাইটটা একবারে ডিপ হচ্ছে না, যে হালকা সবুজ সেই হালকা সবুজই রয়েছে সব জায়গায়। এইবার ওই যে ছেলেটা সব কিছু বুঝতে পারে আর কি, ওর নাম হচ্ছে রোহান। ও বলছে যে ও নাকি সিঁড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে। এবার দাঁড়িয়ে সে ফিল করতে পারে, মানে দেখতে পারছে যে কেউ একজন সিঁড়ির নিচ থেকে মুখটা বাড়াচ্ছে আবার ভেতরে ঢুকে যাচ্ছে, মুখটা বাড়াচ্ছে আবার ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, বারবার এরকম হচ্ছে, মানে যখনই সে লাইট মারছে তখনই কিন্তু সে ভেতরে ঢুকে যাচ্ছে সিঁড়ির নিচে, আবার লাইট বন্ধ করলে আবার সিঁড়ির নিচ থেকে বেরোচ্ছে। এবার সে আমাদেরকে সবাইকে ডাকে বা আমরা সেখানে যাই। যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে, তখন সে বললো জিনিসটা আমাদেরকে, আমরা শুনলাম। শোনার পর যখন মোশন রিডার যে মেশিনটা সেটা ওখানে ধরলাম, দেখলাম যে অসম্ভবভাবে সেটা কিন্তু হালকা যে সবুজ ছিল সেই থেকে চচ্চর করে একদম পুরো ডিপ সবুজ চলে যায়। এবার আমরা তখন বুঝতে পারলাম যে এখানেই তার সাথে কানেক্ট করা যাবে। তো আমরা সেখানে কানেক্ট করলাম আর কি। এবার কানেক্ট হয়েও গেল, কিছুক্ষণের মধ্যেই কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হওয়ার পর আমি কথা বলছিলাম, ঠিক আছে, আমি বলছিলাম যে দেখুন এখানে যেই আছেন না কেন তাদেরকে কোনো রকমভাবে বিরক্ত করার উদ্দেশ্য আমাদের নেই। আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন করব আপনাদের, আপনারা একটু উত্তর দিয়ে দিন, আমরা এখান থেকে চলে যাবো। আমরা আপনাকে বিরক্ত করতে কোনোভাবেই চাই না, ঠিক আছে। তো তারপর আমি বললাম যে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এই মেশিনে কাটা একবার ঘোরান, যদি কোনো পুরুষ হয়ে থাকেন তাহলে দুবার ঘোরান। দেখলাম যে একবার ঘুরলো, তখন আমরা সবাই বুঝতে পারলাম যে মহিলা। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি যদি মানে এই বাড়িতে যারা থাকতেন তাদের মধ্যে যদি আপনি সেই মহিলাই যদি হয়ে থাকেন তাহলে আপনি কাটা একবার ঘোরাবেন, যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে দুবার ঘোরাবেন। দেখলাম আবার সে একবারই কাটা নড়লো। তো বুঝতে পারলাম যে ওই মহিলাই, যেখানে যে থাকতো যে মহিলাটা, মেয়েটা, সেই মেয়েটাই এখানে রয়েছে। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে যদি আপনারা দুজন থেকে থাকেন তাহলে একবার ঘোরাবেন, একবার মানে কাটা নাড়াবেন, আর যদি আপনি শুধু একজনই হয়ে থেকে থাকেন তাহলে দুবার ঘোরাবেন। দেখলাম কাটা আবার একবারই ঘুরলো, মানে দুজন, মানে ও আর ওয়াইফ হাজব্যান্ড দুজনেই ওখানে রয়েছে, বাড়িতে রয়েছে। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে এটা আমার লাস্ট প্রশ্ন, হ্যাঁ, আমি এর উত্তর দিয়ে দিন, আমরা এখান থেকে চলে যাবো, আমরা আপনাদের আর বিরক্ত কিছু করব না। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা দুজনেই কি এখানে রয়েছেন নাকি বাইরের কেউ রয়েছে আর আপনাদের সঙ্গে? যদি আপনারা দুজনেই থেকে থাকেন তাহলে দুবার নাড়াবেন কাটাটা, আর যদি আপনাদের সঙ্গে আরও বাইরে কেউ থেকে থাকে তাহলে একবার নাড়াবেন। দেখলাম এবার দুবার নড়লো কাটাটা, অর্থাৎ দুজনেই রয়েছে আর কেউ নেই বাইরে, ঠিক আছে। তো এবার এই ঘটনা, এই লাস্ট যে প্রশ্নটা করলাম এটা করার পরেই দেখলাম যে ডিসকানেক্ট হয়ে গেল, মানে যে সবুজ লাইটটা ওটা আবার কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করলো, অর্থাৎ ওখান থেকে আর চলে গেছে। এবার আমরা আবার উপরে গেলাম, উপরে যাওয়ার পরে দেখলাম যে ওই যে তাপসবাবু যে বেডরুম, সে বেডরুমের মধ্যে যে পুরুষটা রয়েছে, যে হাজব্যান্ডটা, সে দাঁড়িয়ে রয়েছে, মানে একবারে ঘরের কোনায় একটা পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছে, যার সারা শরীর একেবারেই সাদা ফ্যাকাশে, মুখে যে চোখটা একবারে মানে কোনো মনি নেই আর কি, কালো কুচকুচে চোখ, সারা মুখ সাদা হয়ে গেছে, এবং চোখের নিচেও কালো একবারে কালো কুচকুচে, আর চুলগুলো একেবারে উস্কো উস্কো, এবং গলায় কিন্তু ওই ফাঁসের দাগ, ঠিক আছে। এবার আমি শুনতে পেলাম, আমি আর একটা ছেলে গেছিলাম আর কি ওপরে দেখার জন্য, বাকিরা কিন্তু নিচে ছিল। এবার আমি শুনতে পেলাম যে নিচে ধড়াম করে একটা আওয়াজ হলো। এবার আমি যখন ওই ছেলেটার সঙ্গে নিচে নেমে এলাম, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তখন তারা বলছে যে দরজাটা খোলা ছিল নিচের ঘরে, যে ওদের যে ঘরগুলো ছিল আর কি, ওদের ঘরে যে ডাইনিং রুমে ঢোকার যে ঘরটা, একদম গেটের মুখোমুখি যে ঘরটা প্রথমেই বলেছিলাম, ওই গেটটা কিন্তু খোলা, দরজাটা খোলা ছিল। দেখলাম যে ওখানে কিছু একটা ঢোকার পরেই আমাদের সামনেই ঢোকার পরে কিন্তু দরজাটা থড়াম করে বন্ধ হয়ে যায়। তখন আমি বললাম ওদেরকে যে ঠিক আছে, দরকার নেই আর কিছু করার, হ্যাঁ, যা আমাদের চাই সেটা তো আমরা পেয়ে গেছি, আর কিছু করার দরকার নেই।
এবার আমার সঙ্গে সবাই বলছিল যে হ্যাঁ, আমাদের যেটা জানার ছিল আমরা তো সেটা জানতেই পেরে গেছি, আর তো কিছু জানার নেই, চলো এখান থেকে যাই, পরের দিনকে অন্য ব্যবস্থা নেওয়া হবে। এবার যে ছেলেরা সব থেকে বেশি সাহসী আর কি, যে সব কিছু বুঝতে পারে, যে প্রথম বুঝতে পেরেছিল যে সিঁড়ির নিচে কিছু রয়েছে, সেও বলে যে হ্যাঁ, আর কিছু করার দরকার নেই, এবার এখানে থাকলে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, বিপজ্জনক সেটা হবে, সেটা কিন্তু হাতের নাগালে বাইরে চলে যাবে। তো সেও বলছে যে চলে যাওয়ার জন্য। কিন্তু অমিত বলে ছেলেটা, ও হচ্ছে সব থেকে বেশি পেছন ভাগা। ও বলছে না, আমি যেগুলো জানতে চাই সেগুলো আমি এখনও জানতে পারিনি। তখন সে আমাকে বলছে তুমি তো কথা বললে। আমি তো কোনো কথাই বললাম না। এবার আমি যেগুলো জানতে চাই সেগুলো তো আমাকে জানতে হবে। আমি আবার তার সাথে কানেক্ট করব, আমি জানবো, তারপরে আমি এখান থেকে যাব। এবার টিমের প্যারানল ইনভেস্টিগেটর যে টিম থাকে, সেই টিমের সবথেকে বড় একটা নিয়ম হয় যে যাই হয়ে যাক না কেন, টিম মেম্বারকে ছেড়ে কিন্তু কোনোদিন যাওয়া উচিত নয়, সে যাই হয়ে যায়। তো সে বলছে যে কানেক্ট তো ওরা করবেই। আবার যে ছেলেটা ছিল প্রথমে, যে সাহসী ছেলেটা রোহান বলে, ও বলছে যে ওরা কিন্তু আর কানেক্ট করবে না। তুমি বেকার এখানে থেকে লাভ নেই, যেগুলো জানার জেনে নিয়েছি, এবার এখান থেকে চলো, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তখন সে অমিত বলছে তুই এত ভয় পাচ্ছিস, তোকে আমি সাহসী ভেবেছিলাম, তুই তো আজকে ভুল প্রমাণ করছিস আমাকে। তখন কি বলছে অমিত বলে ছেলেটা, বলছে দে এবার আমাকে স্পিকারটা দে, কানেক্ট তো হবেই, ওরা হবে না, ওরা বাপ হবে, এরকম করে বলছে। আর বলছে স্পিকারটা দে। এবার স্পিকারটাকে অন করে ব্লুটুথ কানেক্ট করে সেখানে ওই আভি না যাও ছোড়কার গানটা ওখানে চালানো হয়, চালিয়ে দরজার সামনে স্পিকারটাকে রেখে দেয়। এবার আমি বলছি দেখো, এগুলো কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, মানে এগুলো তুমি ওদেরকে উস্কাচ্ছ, আর কিছু না। ওরা ভদ্রভাবে আমাদের সাথে এখনও কিচ্ছু করেনি, কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি, কিছু না। এবার তুমি রীতিমতো ওদেরকে উস্কাচ্ছ। এবার যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে কি হবে? তখন বলছে যে তোমাদের যদি যাওয়ার থাকে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের কাউকে আটকাবো না, কিন্তু আমার যেগুলো জানার দরকার সেগুলো আমি জানবই, না জেনে আমি যাবো না। এবার কি হয়, দেখলাম বেশ কিছুটা গান, মানে প্রায় হাফ গান যখন হয়েছে, ভেতর থেকে কান্নার শব্দ ফেটে পড়ছে। মানে মেয়ে মানুষ আর ছেলে দুজনের গলার মানে গোঙানির শব্দ যেটাকে বলে, এবং গোঙানির শব্দতে পুরো ঘর, পুরো বাড়িময় পুরো ফেটে পড়ছে। আর আমরা সবাই মিলে কানে হাত দিয়ে দিয়েছিলাম, এরকম এত জোরে কান্নাকারি করছে আর কি, ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তারপর দেখলাম পুরো গানটা বন্ধ হতেই, শেষ হতেই দরজাটা হালকা করে খুললো। তখন কিন্তু ওই অমিত বলে ছেলেটা ওই মোশন রিডার যে মেশিনটা মানে যেটা দিয়ে কানেক্ট করেছিলাম, সেই মেশিনটা নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পরেই দরজাটা থড়াম করে বন্ধ হয়ে যায়। মানে বুঝতে পারলাম যে অমিতকে এবার নিয়ে নিয়েছে ওরা নিজেদের বাগে, এবার যা হবে সেটা অমিতের নিজের রেসপন্সিবিলিটি। তাও আমরা বেশ খানিকক্ষণ কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। আমরা শুনতে পাচ্ছি গোঙানির শব্দ, কিন্তু এটা কিন্তু ওদের না, অমিতের। অমিত অনবরত গোঙাচ্ছে, ঠিক আছে। দরজার ধরম করে আমরা ধাক্কা মারছি যে দরজাটা খুলে যায় কোনোভাবে, দরজা খুলছে না। বেশ খানিকক্ষণ, প্রায় 15-20 মিনিট ধরে ওরকম ধাক্কানোর পরে দেখলাম দরজাটা নিজের থেকে খুললো। আমরা ভেতরে ঢুকলাম, দেখলাম যে ডাইনিং রুমে কিন্তু কিচ্ছু নেই। ডাইনিং রুম পেরিয়ে যখন আমরা বেডরুমে যাই, দেখলাম যে ওখানে যে বিছানার বেডটা ছিল আর কি, বিছানাটা রয়েছে, সেই বেডের সামনে আমাদের দিকে পিঠ করে অমিত বসে রয়েছে। এবার আমরা অমিতের কাছে যাই, গিয়ে ওর কাঁধে হাত দিই, মানে যে রোহন বলে ছেলেটা, ও কাঁধে হাত দেয়। হাত দিয়ে যখন ডাকে যে অমিতা চলো বেরোই এখান থেকে, তোমার হয়েছে কাজ, চলো এখান থেকে বেরোই, তখন অমিত আমাদের দিকে পেছন ঘুরে তাকায়। দেখছি যে ওর মনি ওদের মতনই হয়ে গেছে, একদম কালো কুচকুচে, চুলগুলো একেবারে উস্কো, আর সারা শরীর অমিতের ফ্যাকাশে হয়ে গেছে। আমরা তখন দেখে বুঝে গেছি যে ওকে প্রসেস করে নিয়েছে, আর কিছু করার নেই, ঠিক আছে। এবার বলছে একটা মেয়ে মানুষের কণ্ঠের শব্দ, সে অমিতের মধ্যে থেকে বলছে যে যাবি কোথায়? তোরা প্রথমে বললি যে তোদের প্রশ্নের উত্তর লাগবে, দিলাম, তারপরেও তোরা গেলি না। তোরা বললি চলে যাবি, তারপর তোরা গেলি না। আমাকে আর আমার স্বামীকে জ্বালাতন করতে এসছিস এখানে, না? এসছিস নিজের ইচ্ছায়,
এবার আর যেতে পারবি না, ঠিক আছে? এবার দেখি তোরা কী করে যাস এখান থেকে, তোরা বেঁচে কী করে ফিরিস সেটাই আমি দেখবো, কে তোদেরকে বাঁচায়। এরকম করে সে এরকম মানে থ্রেট দিচ্ছে আর কি আমাদেরকে অমিতের মধ্যে থেকে। এবার এরকম শুনছি, আমাদের সবার একদম পুরো ফেটে হাতে চলে এসছে আর কি। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার হাজব্যান্ড কোথায়? তখন সে বলছে যে হাজব্যান্ডকে নিয়ে কী করবি তুই? হ্যাঁ, তখন আমি আবার জিজ্ঞেস করি, মানে রোহান জিজ্ঞেস করে তখন যে কী হয়েছিল আপনাদের, সেটা একটু বলুন আমার। তখন সে বলছে অমিতের মধ্যে থেকে যে পাড়ায় কী করে জানলো এই লোকটা, মানে যে আমাদের সাথে যে তাপসবাবু ছিল, তাপসবাবুর দিকে হাত দিয়ে বলছে এই লোকটার জন্যেই পাড়ায় সবাই জেনেছে। ও আমাদের বলেছিল যে উঠে যাওয়ার জন্য, আমরা বলেছিলাম যে এগুলো ভুল, আমরা এইসব কিছু করিনি, আমাদেরকে বিশ্বাস করুন, কিন্তু ও আমাদেরকে বিশ্বাস করেনি। ও বারবার বলতো যে ঘর ছেড়ে দেওয়ার জন্য, ঘর ছেড়ে দেওয়ার জন্য। ওই পুরো পাড়ায় রাষ্ট্র করে বেরিয়েছে যে আমরা এইসব করেছি, আমরা এসব কিচ্ছু করিনি। আমি আমার প্রিয় মানুষকে হারিয়েছি এর জন্য। হ্যাঁ, যদি পাড়ায় না বলতো কিচ্ছু হতো না। এর জন্য আমাদের এই অবস্থা, আমরা এখন আর পৃথিবীতে নেই। তারপর সে এটা বলে সে নাকি প্রেগনেন্ট ছিল। এটা শোনার পর খুবই খারাপ লাগে আর কি। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার হাজব্যান্ড কোথায় এখন? তখন সে বলছে কেন দেখতে পাচ্ছিস না, তোদের পেছনে তো দাঁড়িয়ে আছে, এরকম করেছে চিল্লি উঠে বলে। আমাদের শুনে না এবং মনে হচ্ছে আত্মারাম খাঁচা, এরকম একটা অবস্থা। মানে ওয়াইফের সাথে কথা বলছি আর আমাদের পেছনে তার হাজব্যান্ডটা দাঁড়িয়ে রয়েছে, যে এতক্ষণ ওপরে ছিল ওই তাপসবাবুর রুমে, যাকে আমরা দেখে এসেছিলাম, সে এখন এসে আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থেকে ওই জলটা বার করে অমিতের মুখে সারা শরীরে ছেটাই। দেখলাম অমিত কিন্তু ওখানেই সেন্সলেস হয়ে যায়। এবার অমিতকে কোনোভাবে তুলে সারা ঘরে, মানে আমরা যাচ্ছি এবং আমাদের সামনে ছেড়াতে ওই ঘর থেকে কোনোভাবে বেরোলাম। মানে আমরা বুঝতে পারছিলাম, আমি ঠিক করে নিয়েছিলাম যে তখন যে এই বাড়ি থেকে বেরোতে হবে, এই বাড়ি থেকে যদি এখন আমরা না বেরোই কোনোভাবে, যেভাবে হোক বেরোতে হবে, না হলে কিন্তু প্রাণের সমস্যা রয়েছে। তো ওই জল ছেড়াতে আমরা বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে বেরোনোর পরে বেশ খানিকটা এসে যখন আমরা পেছনগুলো তাকালাম বাড়ির দিকে, আমরা দেখলাম দরজার সামনে ওই দুজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মানে এখন বুঝতে পারছিলাম যে বাড়িটা এখন তাদের কবজায় রয়েছে, পুরো প্রপার্টিটা তাদের। দুজনে দাঁড়িয়ে আমাদের, মানে দরজায় দাঁড়িয়ে আমাদের দুজনে সবাইকে দেখছে। আমরা কোনোভাবেই ওইখান থেকে চলে আসি। তো ওই তাপসবাবু যেখানে বউ বাচ্চা রয়েছে সেখানে চলে যায়। এবার আমরা আমার যে মামা রয়েছে, মামার কাছে আসি। এবার ওই অমিতের তো ভীষণ শরীর খারাপ, তাকে মামা তার মধ্যপ্রুত জল খাওয়ায়, বলে যে শুয়ে থাকতে কিছুক্ষণ ভাল লাগবে। তো তারপরে আমরা বলি যে মামাকে যে কাজবাজ ওখানে করার জন্য আর কি। তো মামা বলে যে না, সে কিছুই করতে পারবে না, কারণ তার দ্বারা এটা সম্ভব নয়। এখানে যে করতে পারবে তাকে হতে হবে যারা ওই শব নিয়ে কাজ করে, মানে মৃতদেহ নিয়ে যারা কাজ করে আর কি, শবতান্ত্রিক যাদেরকে বলে, তারা এই সব করতে পারবে। তো মামার চেনা জানা আছে, তো তার মানে তারা বেড়ে কয়েকজন রয়েছে আর কি যারা মামাকে চেনে আর কি। তো মামা তাদেরকে ফোন করে সমস্ত ঘটনা বলে। তো মামা আসতে বলে তাদেরকে, মানে সে একজন আসে তান্ত্রিক, হ্যাঁ সব তান্ত্রিক আছে। এসে আমি মামাকে বলি যে আমি কিন্তু যাব। এবার অমিতের যে টিম ছিল তারা কেউ যায়নি, শুধু আমি ওই তান্ত্রিকের সাথে তাদের বাড়িতে যাই। আবার একদিন 2 দিন না 3 দিন পরে গেছিলাম আর কি। যাওয়ার পরে পুজো শুরু হয়, যজ্ঞটা হয় ওদের যে ডাইনিং রুম, সে ডাইনিং রুমে, মানে নিচের গ্রাউন্ড ফ্লোরের যে ডাইনিং রুম, ওই ডাইনিং রুমে কিন্তু ওদের যজ্ঞ শুরু হয়, ঠিক আছে। এবার ওর সাথে যে তান্ত্রিক এসেছিলো, ওর সাথে ওর একজন শিষ্য এসেছিলো আর কি। একটা গোল করে দণ্ডির মতো কাটা হয়েছিল, সেই দণ্ডির মধ্যেই, মানে গোলের মধ্যেই বলেছিল আমরা যেন সবাই থাকি, গোলের বাইরে গেলে কিন্তু বিপদ, ঠিক আছে। এবার পুজো হচ্ছে শুনতে পারছি যে পুরো বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে 2 পায়ের শব্দ, ঠিক আছে। মানে একজন দৌড়াচ্ছে এবং একজন তার পেছন করছে অনেকক্ষণ ধরে, প্রায় 20-25 মিনিট ধরে এরকম দৌড়ানোর পরে দেখলাম যে
ওই তাপস রায়ের যে মেয়ে সে কিন্তু ওই দণ্ডি বাইরে চলে গেল এবং বাইরে গিয়ে অজ্ঞান হয়ে গেল। এবার আমরা ওই যে তাপস রায় সে কিন্তু ওকে মেয়েকে আনার জন্য উঠেছিল, যে তাকে মেয়েকে আবার গোল সার্কেলের মধ্যে আনবে, কিন্তু ওই যে তান্ত্রিক সে কিন্তু বারণ করে, বলছে না এখন না। তো তারপর দেখলাম মেয়ের মুখ দিয়ে লালা পড়তে শুরু করে এবং চোখ মুখ একেবারে উল্টে যায় এবং সবাই দেখে সেটা ভয় পেয়ে যায় আর কি। মা মেয়ে মানে তাপস্যা এবং তাপস্যার বউ দেখে তো ভয় পেয়েই যায় এবং আমারও দেখে কেমন একটা অদ্ভুত লাগে জিনিসটা কী হচ্ছে ওর সাথে। তো তারপর দেখলাম যে ওই মেয়ে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে ওই যে তান্ত্রিকের পাশে এসে বসলো এবং বসে কাকুতি মিনতি করেছে যে ছেড়ে দে, আমি চলে যাবো, কষ্ট দিস না, আমার স্বামীটাকে আর কষ্ট দিস না, হ্যাঁ ও অনেক কষ্ট পেয়েছে, বিশ্বাস কর, ওকে আর কষ্ট দিস না, এরকম করে কাকুতি মিনতি করছে। তখন ওই তান্ত্রিক বলছে কী গ্যারেন্টি তুই চলে যাবি? বলছে আমি বিশ্বাস কর আমি চলে যাবো এখান থেকে, আমি আমার হাজব্যান্ড দুজনেই সেখান থেকে চলে যাবো, আর জীবনেও কোনোদিন আসবো না, এরকম করে আর কষ্ট দিস না। তো তারপর সে বললো যে ঠিক আছে চলে যা, হ্যাঁ একটা কাচের যে গ্লাস ছিল একটা, ওই যে গ্লাসটাকে ভেঙে দিয়ে এখান থেকে চলে যায়, ঠিক আছে। এবার দেখলাম তখন কিছুক্ষণের মধ্যেই 5 সেকেন্ডের মধ্যেই কাচের যে গ্লাস সেটা ভেঙে গেল। এবার ওই যে দৌড়াদৌড়ি করার যে ব্যাপারটা হচ্ছে, এই যে শব্দটা হচ্ছিলো আর কি, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যে তাপস রায় মেয়ে সেও কিন্তু অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। এবার তারপরে সেই তান্ত্রিক বলে যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, যা দুজন ছিল আর কি তারা দুজন এখন আর নেই। এবার তারা একেবারে মুক্তি পায়নি, কিন্তু তাদেরকে এমন একটা জায়গায় পাঠানো হয়েছে যেখান থেকে তারা ফিরে আসতে পারবেন, ঠিক আছে। তো তারপরে বাড়ি ফাড়ি সব কিছু ভালো করে আরেকবার তাদেরকে পুজো দেওয়ার জন্য বলা হয়েছিল। তো বলা হয়েছিল যে কয়েকদিন পর পূর্ণিমা দেখে একটা পুজো দিয়ে নিবি পুরো বাড়িতে। তো তারা কথা মতো সব কিছু করে। ওই ঘটনার পর থেকে আর কিছুই হয়নি ওই বাড়িতে, সব কিছু একদম ঠিকঠাক সুস্থ। বাড়িতে আবার নাকি ভাড়াটে এসছে নিচের ঘরে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন pretlogsgmail.com এই মেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।